শ্রীনগর নেমে আমরা প্রথম গেছিলাম দুধপাত্রি, একটা অফবিট প্লেস, খুব সুন্দর জায়গা। সেই ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। দুধপাত্রি থেকে ফিরে আমরা সোজা উঠেছিলাম ডাল লেকের হাউস বোটে, যেটা বলতে পারেন যারা কাশ্মীর বেড়াতে আসে তারা প্রত্যেকেই একটি রাত অন্তত ডাল লেকে কাটানোর চেষ্টা করে। তা আমরা ছিলাম 2 নম্বর ঘাটের একটু পেছনে। ফ্রন্টে যে হাউস বোটগুলো আছে সেগুলোতে আমরা থাকিনি, তার একটু পেছনে আমরা ছিলাম। এবার চলুন হাউস বোটটা একবার দেখে নিই। আমরা যে ঘরে ছিলাম সেই ঘরে এই হাউস বোটের পার রুমের ভাড়া কত, সঙ্গে কী কী খাবার থাকছে, কী কী ফ্যাসিলিটি পাবেন, সমস্ত কিছুই আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনি যখন হাউস বোটে থাকবেন তখন এরা কিন্তু আপনার লাগেজপত্র এবং আপনাকে একটা ছোট ডিঙি নৌকা করে হাউস বোটের কাছে নিয়ে যাবে। এটা কিন্তু এই হাউস বোটের সঙ্গে ধরা থাকে এবং একবার আপনাকে ডাঙায় নিয়ে আসবে কোনো কিছু কেনার জন্য, এবং পরদিন সকালবেলা ডিঙি নৌকা করে আপনাকে লাগেজ সহ আপনাকে আবার সমতলে ছেড়ে দেবে। এটা কিন্তু এই প্যাকেজের মধ্যেই, আপনার যা ঘর ভাড়া সেই ঘর ভাড়ার মধ্যেই ইনক্লুড থাকে। অনেক হাউসবোট আছে যেগুলো হচ্ছে গিয়ে সঙ্গে ব্রেকফাস্ট, ডিনার, মানে খাবার দাবার সব কিছু নিয়ে প্যাকেজ থাকে, আবার অনেকের শুধু ঘর থাকে। আমরা কিন্তু খাবার দাবার সহ কোনো প্যাকেজ নিইনি, কারণ আমরা খাবার বাইরে থেকেই নিয়ে এসেছিলাম, শুধু ঘর নিয়েছিলাম। ঢুকেই আপনি পেয়ে যাবেন একটা বসার জায়গা, সিটিং এরিয়া, যেখানে অনেকে বসে গল্পগুজব করতে পারবেন। পাশেই গলি রয়েছে, সরু গলি। এই গলিতে ঢুকেই হচ্ছে আপনার বেডরুম। ডাবল বেড, বেশ বড় ঘরটা, কিন্তু ভালো সাজানো গোছানো, দারুণ, দেখেই আপনার পছন্দ হবে। এর লাগোয়া রয়েছে আপনার বাথরুম। বাথরুমটাও খুব সুন্দর, বাথটব দেওয়া আছে। কিন্তু এখানে একটা অসুবিধা হচ্ছে গিয়ে, যেটা আমরা কিন্তু গরম জল পাইনি, গিজার লাগানো ছিল না। আপনি যখন হাউস বোটের কোনো রুম ভাড়া করবেন সেক্ষেত্রে আপনি কথা বলে নেবেন যে গিজারটা আছে কিনা। গিজার না থাকলে কিন্তু স্নান করতে সমস্যায় পড়ে যাবেন। এই হলো ওভারঅল আমাদের হাউস বোট। এই হাউস বোটের আমাদের ভাড়া নিয়েছিল ডাবল বেড 3,000 টাকা করে, সঙ্গে কিন্তু কোনো খাবার দাবার নেই। গুড মর্নিং, আজ 5 এপ্রিল। আজকে আমাদের ট্যুরের প্রথম হচ্ছে গিয়ে শ্রীনগর লোকাল যা সাইট সিন আছে সেটা দেখতে যাওয়া। প্রথমেই যাব বিখ্যাত টিউলিপ গার্ডেন। এখন রওনা দিয়েছি শ্রীনগর থেকে আমরা টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। একদম ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি, জায়গাটা ভীষণ সুন্দর। আপনি শ্রীনগরে যখন হোটেল নেবেন তখন চেষ্টা করবেন ডাল লেকের যতটা আশেপাশে থাকা যায়। আশেপাশে কিন্তু প্রচুর হোটেল আছে। আমরা যেখানে ছিলাম সে হোটেলটাও পরবর্তীতে আপনাকে দেখাবো। কিন্তু এখন চলুন টিউলিপ গার্ডেনের দিকে। আর একটা প্রয়োজনীয় কথা, সেটা হচ্ছে আপনি যদি হাউস বোটে থাকতে চান সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন ডাল লেকের যে 1 নম্বর ঘাট আছে সেইখান থেকে আরম্ভ করে 12 নম্বর ঘাট অবধি যে হাউসবোটগুলো আছে এই হাউসবোটগুলোতেই থাকার জন্য। এইগুলো খুবই সুন্দর এবং মোটামুটি এখান থেকে রাস্তায় আসতেও বেশি সময় লাগে না, কাছেই। এছাড়া যদি আপনি কোনো ট্যুরের মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনাকে কোথায় রাখবে সেটা আগে কথা বলে নেবেন। এই 1 নম্বর ঘাট থেকে 12 নম্বর ঘাটের মধ্যে যে হাউসবোটগুলো আছে সেইগুলোতে রাখবে না ভেতরে রাখবে। এখানে কিন্তু ডাল লেক অনেক বড় এবং ভেতরে প্রচুর হাউসবোট আছে, যেগুলোতে সাধারণত মানুষ খুব একটা যায় না এবং থাকার জন্য স্বাস্থ্যকরও না, এবং অনেকটা ভেতরে। তাই যদি ট্যুরের মাধ্যমে কোনো হাউসবোট বুক করেন কিংবা অনলাইনে বুক করেন তাহলে অতি অবশ্যই জেনে নেবেন সেটা কত নম্বর ঘাটের কাছাকাছি। 1 নম্বর থেকে 12 নম্বর ঘাটের কাছাকাছি যদি হাউসবোটগুলো হয় তবেই সেগুলো বুক করবেন, নচেত কিন্তু স্ক্যাম হওয়ার প্রচুর সম্ভাবনা। এখানে কিন্তু মানুষ বলে এক, করে আর এক। তাই সাবধানে হাউসবোট যদি বুক করেন বুক করবেন, এবং হোটেল বুক করলেও সাবধানে বুক করবেন।
12 নম্বর ঘাটের কাছে একটা দারুণ জিনিস দেখতে পারলাম, পৃথিবীর একমাত্র ভাসমান পোস্ট অফিস। এটা কিন্তু এই ডাল লেগেই আছে। দারুণ জিনিস, দারুণ এক্সপিরিয়েন্স, খুবই সুন্দর লাগবে। তবে পারলে হেঁটে হেঁটে আসবেন, কারণ এখানে গাড়ি পার্কিং করার কোনো জায়গা নেই। আমরা নামতে পারিনি কারণ গাড়ি ওখানে দাঁড়ানোর অবস্থায় ছিল না। এক ঘন্টার উপর পুরো জ্যামে ফেসে রয়েছে, পুরো গাড়িতে বসা, গাড়ি টুকটুক করে এগোচ্ছে। তাই শ্রীনগর সাইট সিনে যেদিন বেরোবেন সকালবেলা চেষ্টা করবেন যত সকাল হয় তত সকাল সকাল বেরোনোর, নাহলেও কিন্তু আমার মতো জ্যামে ফেসে থাকতে হবে। 1 ঘন্টার উপর হয়ে গেছে, আরও বোধহয় 1 ঘন্টার মতো লাগবে টিউলিপ গার্ডেন পৌঁছাতে। তাই চেষ্টা করবেন যত সকাল সকাল রওনা হওয়া যায়। ভাসমান পোস্ট অফিসকে পেছনে রেখে আমরা সামনে কিছুটা এগিয়ে গেলাম। মোটামুটি 24-25 নম্বর ঘাটের ওখানে গিয়ে ডান দিকে আপনার একটুখানি গেলেই, মানে কতটা বলবো, 100 মিটার গেলেই টিউলিপ গার্ডেন। সবাই মিলে চলছে এখন টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। আর তো লোক এগিয়ে যাচ্ছে সবাই আমার সঙ্গে। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন হচ্ছে এশিয়ার সবথেকে বড় টিউলিপ গার্ডেন। এখানকার এন্ট্রি ফি হচ্ছে বড়দের ক্ষেত্রে 100 টাকা আর ছোটদের ক্ষেত্রে 75 টাকা। দুখানা টিকিট কাউন্টার আছে, গেট নাম্বার 1 এর পাশেও দুখানা টিকিট কাউন্টার, গেট নাম্বার 2 এর পাশে দুখানা টিকিট কাউন্টার আছে। খোলার সময় সকাল 7টা থেকে যতক্ষণ না সূর্য অস্ত যায় ততক্ষণ বন্ধ খোলা থাকে। টিকিট কাউন্টারের পাশে আপনি কিন্তু বেশ কিছু হুইল চেয়ার দেখতে পাবেন। এটার ভাড়া হচ্ছে জনপ্রতি 500 টাকা। সঙ্গে একটা লোক থাকবে। যাদের পায়ের সমস্যা কিংবা বয়স্ক লোকজন যারা টিউলিপ গার্ডেন পুরো ঘুরে দেখতে পারবেন না, কারণ জায়গাটা অনেক বড়, তাদের ক্ষেত্রে এই ব্যবস্থা। এখন প্রবেশ করলাম টিউলিপ গার্ডেনে, এশিয়ার সবথেকে বৃহত্তম টিউলিপ গার্ডেন। এত সুন্দর টিউলিপ গাছ, এত সুন্দর লাগে। প্রথম দেখছি, প্রথমবার কাশ্মীরে এসে দেখছি, ভীষণ সুন্দর লাগছে। তবে আপনারা যদি আসেন কোনো সময় কাশ্মীরে, চেষ্টা করবেন টিউলিপের সময় আসতে, কারণ এই জিনিস চোখে না দেখলে কোনোটাই ভালো লাগবে না। ছবিতে এতটা কি লাগবে না লাগবে, কিন্তু চোখে দেখলে তবে বিশ্বাস করতে পারবেন যে কি জিনিস দেখছেন। শ্রীনগরের এই টিউলিপ গার্ডেন প্রায় 75 একর জায়গা নিয়ে গঠিত। অনেক বড় জায়গা। ধীরে সুস্থে ঘুরতে আপনার 1.5 থেকে 2 ঘন্টা টাইম অবশ্যই লাগবে, তার বেশিও লাগতে পারে, কারণ আপনি টিউলিপ গার্ডেনে গেলে মোহিত হতে বাধ্য। প্রায় 15 লক্ষ টিউলিপ এখানে হয়। সে কত রং বেরঙের যে টিউলিপ আছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ডাল লেকের পাশে এই টিউলিপ গার্ডেন দেখতে এত সুন্দর লাগবে যে আপনাকে ভাষায় বর্ণনা করতে পারবো না। আপনি যদি টিউলিপ গার্ডেনের দেখার জন্য যেতে চান তাহলে অবশ্যই মার্চ মাসের 15 তারিখের পর থেকে এপ্রিল মাসের 15 তারিখের মধ্যে যাবেন, কারণ এরপরে গেলে কিংবা আগে গেলে টিউলিপ গার্ডেন খোলেও না, ওপেনও হয় না, আবার টিউলিপ পরে গেলে পাবেনও না। গার্ডেনটা এত সুন্দর, মানে কত রকমের যে টিউলিপ আছে, বোধহয় 60-70 প্রজাতির টিউলিপ এখানে করা আছে। লাল, হলুদ, সবুজ, সাদা, নীল, কমলা, কত রকম কালার, মিক্সড কালার, সমস্ত রকমের কালারই এখানে করা আছে। যদি কাশ্মীর প্রোগ্রাম করেন, টিউলিপের সময় করেন, টিউলিপটা দেখে শুধু মন ভরবে না, চোখও ভরবে, মনও ভরবে, আর পয়সা উসুল হবে। সুতরাং একবার টিউলিপের সময় অবশ্যই আসেন। ছবি তুলতে তুলতে আপনি মাথা খারাপ হয়ে যাবে, কত জায়গা ছবি তুলবেন, আর তার সঙ্গে আপনাকে মাথা খারাপ করবে ওখানকার লোকাল যারা রিল বানায় তারা। যদিও এটা রিল বানানোর জায়গা, আবাল বৃদ্ধ বনিতা সবাই দেখছি রিল বানাচ্ছে, আপনারও রিল বানাতে ইচ্ছা করবে। এই টিউলিপ গার্ডেনে কিন্তু একটা সমস্যা আছে, টিউলিপ গার্ডেনের ভেতরে কিন্তু কোনো নেটওয়ার্ক ঠিক মতো পাওয়া যায় না। পাশেই হয়তো কোনো জ্যামার লাগানো আছে, যার কারণে নেটওয়ার্ক পাওয়া যায় না। এরা রিল বানানোর জন্য প্রতিটা আপনাকে স্টেপ শিখিয়ে দেবে, সেই স্টেপ অনুযায়ী 2-3টে শট নেবে, তার ধরুন ওরা 400-500 চায়, মোটামুটি 100-150 টাকায় রাজি হয়ে যায়।
সেটা কথা বলে নেবেন। এবং ওখানে কিন্তু যেহেতু নেটওয়ার্ক নেই, টাকা অনলাইনে পাঠানোর ক্ষেত্রে খুব সমস্যা হবে এবং ওরা যে ছবি দেবে সেই ছবি পাঠাতেও খুব সমস্যা হবে। ছবি যতক্ষণ হাতে না পাবেন ততক্ষণ কিন্তু টাকা দেবেন না। আমাদের ক্ষেত্রেও এরকম হয়েছিল, আমরা রিল বানানোর পরে ছবি দিতে পারিনি, তারপরে আমরা ফোন নাম্বার দিয়ে চলে আসি, পরে ওরা যখন ছবি পাঠিয়ে দেয় তারপর আমরা টাকা পেমেন্ট করি। আপনারাও রিল বানালে এইভাবেই করবেন। টিউলিপ গার্ডেন দেখার পরে আমরা এখন এসেছি নিশাতবাগ, মুঘল গার্ডেন নিশাতবাগ। একদম নিশাতবাগের সামনেই হচ্ছে ডাল লেক, আর ডাল লেকের ঠিক ওপাশে হচ্ছে হজরতবল মসজিদ। তা প্রথমে আগে নিশাতবাগ দেখে আসি। নিশাতবাগ দেখে নিশাতবাগের পাশেই রয়েছে শপিং কমপ্লেক্স, সেখানে গিয়ে কিছু খাবার দাবার যদি খেতে হয় খাবার দাবারও পেয়ে যাবেন, সেখানে যাব, গিয়ে তারপরে যাবো কি হজরতবল মসজিদ এবং অন্যান্য যা যা আছে সেটা দেখা। নিশাতবাগ নামের অর্থ গার্ডেন অফ জয় বা আনন্দের বাগান। এটি কাশ্মীরের মুঘল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ বাগান এবং মুঘল গার্ডেন আর্কিটেকচারের অসাধারণ উদাহরণ। এটি ডাল লেকের পূর্ব তীরে অবস্থিত এবং পেছনে রয়েছে মনোমুগ্ধকর জাবারওয়ান পাহাড় শ্রেণী। এটিকে কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম মুঘল গার্ডেনও বলা হয়। নিশাতবাগ এত বড় যে ঘুরে শেষ করা যায় না। চারদিকে অনেক ড্রেসপত্র ভাড়া যায়, কাশ্মীরি অথেন্টিক যে ড্রেসপত্র সেগুলো ভাড়া পাওয়া যায়, রিল করতে পারা যায়। আপনারা আসলে অনেকটা সময় কাটাতে পারবেন এখানে। 1600 শতকে এটি নির্মাণ করেন সম্রাজ্ঞী নূরজাহানের ভাই আসিফ খান। তখন কাশ্মীর ছিল মুঘল সম্রাটদের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের অন্যতম প্রিয় স্থান। তারা এখানে এসে পাহাড়, হ্রদ আর ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাজকীয় জীবন উপভোগ করতেন। বৃষ্টি আমাদের পিছু ছাড়ছে না, যেখানে যাচ্ছে সেখানে বৃষ্টি নামছে। টিউলিপ গার্ডেনটা একটু ভালো পেয়েছিলাম, কিন্তু এখানে আবার বৃষ্টি নেমে গেছে। 400 বছরেরও বেশি পুরানো এই বাগান শুধু ফুলের সৌন্দর্য নয়, লুকিয়ে আছে মুঘল রাজদরবারের এক নীরব অভিমান ও রাজকীয় ইতিহাস। বৃষ্টি মাথায় নেই আমরা রওনা হলাম আদি শঙ্করাচার্য মন্দিরের উদ্দেশ্যে। রাস্তাটা ভীষণ ভালো, পাকদণ্ডি বেয়ে যতটা উপরে উঠছে ততই উপর থেকে শ্রীনগর শহরটাকে দারুণ লাগছে এবং ডাল লেক দেখতেও অপূর্ব লাগছে। গাড়ি যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে আদি শঙ্করাচার্য মন্দির সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। প্রায় 300 মতো সিঁড়ি আছে উপরে ওঠার জন্য। এই সিঁড়ি দিয়ে আপনাকে মন্দিরের প্রাঙ্গণে পৌঁছাতে হবে। শ্রীনগরের বুকের উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এমন এক মন্দির যার ইতিহাস লুকিয়ে আছে 2000 বছরেরও বেশি সময় ধরে, যেখানে ধ্যান করেছিলেন স্বয়ং আদি শঙ্করাচার্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বলছি শঙ্করাচার্য টেম্পেলের কথা, যাকে অনেকে জ্যেষ্ঠেশ্বর মন্দিরও বলে। শ্রীনগরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দির এটি শঙ্করাচার্য হিলের চূড়ায় অবস্থিত, যার উপর থেকে ডাল লেক এবং পুরো শহরকে দারুণভাবে পাখির চোখে দেখা যায়। এই মন্দিরের ইতিহাস কিন্তু 200 বছরেরও বেশি পুরানো। ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 200 সালের কাছাকাছি কাশ্মীরের রাজা জালুকা এই মন্দির প্রথম নির্মাণ করেন। তখন এটি জ্যেষ্ঠেশ্বর মন্দির নামে পরিচিত ছিল। 8ম শতাব্দীতে মহান দার্শনিক ও হিন্দু ধর্ম সংস্কারক আদি শঙ্করাচার্য কাশ্মীর সফরে এসে এই পাহাড়ে ধ্যান করেন। বলা হয় এখান থেকেই তিনি কাশ্মীর শৈব দর্শন নিয়ে গভীর অধ্যয়ন করেন। তার স্মৃতিতেই পরবর্তীতে মন্দিরটির নাম হয় শঙ্করাচার্য মন্দির। অনেক ঐতিহাসিক মনে করেন এই পাহাড় বহু ধর্মের কাছে পবিত্র ছিল। হিন্দু, বৌদ্ধ ও পরবর্তীতে ইসলামী ঐতিহ্যেও এর উল্লেখ পাওয়া যায়। 19বিংশ শতকে গুলাব সিং এবং পরে ডোগরা শাসকেরা মন্দিরের সংস্কার করেন। বর্তমানে পাথরের সিঁড়ি ও কিছু স্থাপত্য সেই সময়কার অবদান।
আদি শঙ্করাচার্য মন্দির দর্শন করার পর আমরা রওনা হলাম ডাল লেকের উদ্দেশ্যে। আমাদের শিকারা রাইড বুক করা ছিল, যার কারণে আমরা অন্য কিছু আর দেখতে পারিনি। যখন ডাল লেকের পাড়ে এলাম তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হবে হবে। শিকারা রাইড আপনি দুভাবে করতে পারেন। আপনি যদি হাউস বোট ভাড়া করে থাকেন, সেক্ষেত্রে হাউস বোটের ঘরের সঙ্গেই অনেক সময় শিকারা রাইড 1 ঘন্টার জন্য কমপ্লিমেন্টারি থাকে। সেটা হাউস বোট ভাড়া করার সময় অবশ্যই কথা বলে নেবেন। নতুবা আপনি যদি আলাদাভাবে শিকারা রাইড করতে চান, সেক্ষেত্রে 1.5-2 ঘন্টার জন্য আপনাকে শিকারা রাইড করাবে। পার হেড 400 টাকা নেবে, অথবা আপনাকে 1600 টাকা থেকে 1800 টাকার মধ্যে পুরো শিকারাটা ভাড়া নেবে। 4 জন থেকে 5 জনের বেশি এরা কিন্তু নেয় না। এই শিকারা রাইড কিন্তু দারুণ মনোরম, খুবই সুন্দর, মানে দারুণ অভিজ্ঞতা। আপনি কাশ্মীর গেলে শিকারা রাইড অবশ্যই করবেন, আপনার খুবই সুন্দর লাগবে। আমরা একটা শিকারায় মোটামুটি 5 জন উঠেছিলাম। 5 জনকে নিয়ে আমাদের গেছিল, আমাদের ভাড়া পড়েছিল 1600 টাকা। এই শিকারায় আপনাকে প্রথমে নিয়ে যাবে নেহরু পার্ক, তারপরে নিয়ে যাবে মিনা বাজার, তারপর আপনার যদি এক্সট্রা কিছু পয়সা দেন তাহলে আপনাকে নিয়ে যাবে চারচিনার। যেহেতু আমাদের হাতে সময় ছিল না, সন্ধ্যা হয়ে গেছে, তাই আমরা নেহরু পার্কে নামিনি, মিনা বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মিনা বাজার যাওয়ার পথে ডাল লেকে দেখবেন আপনার অসংখ্য হাউস বোট আছে, ডায়ে বায়ে সামনে পেছনে যেদিকে তাকাবেন সমস্ত সব হাউস বোট। এগুলো একটু ভেতরের দিকে মিনা বাজার যাওয়ার পথে পড়ে। এই দিকে আপনি যদি হাউস বোট ভাড়া করেন, সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ভাড়া আপনার থেকে নেবে না। সন্ধ্যার দিকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, আর তার সঙ্গে আমরা ভেসে চলেছি ডাল লেকের উপর দিয়ে। সে এক দারুণ অভিজ্ঞতা। আপনি এই ডাল লেকের উপর যখন শিকারা রাইড করবেন, তখন আপনাকে কিন্তু চারিদিক দিয়ে দোকানদার এসে জিজ্ঞাসা করবে এটা লাগবে ওটা লাগবে। এটা কিন্তু একটা ভাসমান মার্কেট বলতে পারেন। মিনা বাজারও ভাসমান মার্কেট, আর পুরো ডাল লেকটাই ভাসমান মার্কেট। এই ডাল লেকে কিন্তু প্রচুর লোক বাস করে, প্রায় 50,000 ফ্যামিলি এখানে স্থায়ীভাবে বাস করে এই ডাল লেকের উপরে। সেই জন্য বুঝতেই পারছেন ডাল লেকটা কত বড়। আর আপনি যদি ডাল লেকে শিকারা রাইড করতে করতে কোনো কিছু খাবার পছন্দ করেন, সমস্ত খাবারও কিন্তু আপনার কাছে হাজির হয়ে যাবে। এখানকার বিখ্যাত কাশ্মীরি কেওয়াচা, তারপর আপনার কাবাব, বিভিন্ন রকম অর্নামেন্টস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, কেক, বিস্কুট, সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন হাতের মধ্যে। আপনার শিকারাটা চলতে থাকবে, তার সঙ্গে দোকানগুলো আপনার সামনে এসে ভিড়বে। মোটামুটি ঘন্টাখানেক রাইডের পরে আমরা মিনা বাজার চলে এসেছিলাম। মিনা বাজারে যখন এসেছি তখন রাত পুরোপুরি নেমে গেছে, চারদিকে আলো ঝলমলে দোকান, খুব সুন্দর লাগছিল। এবার দু একটা দোকানে আমরা নেমে দাম জিজ্ঞাসা করেছিলাম। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে মিনা বাজারে দাম একটু বেশি, কিন্তু মিনা বাজারে যে সমস্ত জিনিসপত্র রয়েছে দোকানে, আপনার দেখে সহজেই চোখ ওদিক আটকে যাবে। সমস্ত জিনিসই অথেন্টিক এবং সিঙ্গেল সিঙ্গেল পিস। বাজারটা কিন্তু সত্যিই দারুণ। তাই আপনি যখন কাশ্মীর আসবেন, ডাল লেকের শিকারা রাইড অবশ্যই করবেন, এবং তার সঙ্গে মিনা বাজারে কিছু কেনাকাটা করার দরকার হলে করবেন, না হলে অন্তত বাজারটা ঘুরে দেখবেন, আপনার দারুণ লাগবে। একটা ভাসমান বাজারের মধ্যে এত সুন্দর সুন্দর দোকান আপনি ধারণাই করতে পারবেন না। ঘন্টা দেড়েক পর আমরা মোটামুটি ফিরে আসলাম, আমাদের 2 নম্বর ঘাটের কাছে নামিয়ে দিল। এখান থেকে একটা অটো ধরে আমরা চললাম লালচক। লালচক কিন্তু এখন আর আগের মতো নেই। আগে যেরকম লালচক খবরের শিরোনামে থাকতো, এখন কিন্তু সেই লালচক গেলে আপনি বুঝতেও পারবেন না যে এটা লালচক না গ্যাংটকের কোনো মল। মনে হবে যেন কোনো পাহাড়ি অঞ্চলে যেসব মল থাকে না, সেসব মলে আপনি কেনাকাটা করছেন।
দারুণ সাজানো গোছানো, খুবই সুন্দর, অনেকটা চওড়া জায়গা ধরে এই লালচক বাজার। আপনার যদি কিছু কেনাকাটার দরকার হয় এখান থেকে কিনবেন, খুব কমে পেয়ে যাবেন। ড্রাইভারের কথা শুনে কিংবা হোটেল মালিকের কথা শুনে কিন্তু আপনি কিছু কেনাকাটা করতে যাবেন না। তারা যে জায়গাগুলো বলবে সেই জায়গাতে কেনাকাটা করলে তাদের কমিশন কিন্তু এখানে মালের সঙ্গে ওরা ধরে নেবে। পুরো কাশ্মীর জুড়ে একটা অলিখিত ব্যাপার চলে, আপনি যাই কিনুন না কেন ড্রাইভার নিয়ে গেলে তার কমিশন কিন্তু তার সঙ্গে ধরবেই। লালচক মার্কেটে ঘুরতে আপনার খুবই ভালো লাগবে, কেনাকাটা করলে তো ভালো, না করলে এমনি ঘুরতেই ভালো লাগবে। আর আশেপাশে বেশ স্ট্রিট ফুড খুব সুন্দর সুন্দর আছে, যদি পারেন কিছু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে।